তেজের এই বিপদের জন্য বাড়ির সবাই সুধাকেই দায়ী করলো। সম্পূর্ণটা জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুধা তেজ বসু মল্লিককে বলেন, দাবি যখন করেছেন তখন নিজেকে সামলানোটা এবার শিখে নিন, নয়তো পড়ে গেলে তো আবার আপনি আমার গরিব পরিবারের ওপরেই দোষ দেবেন। তারপর সুধা তেজকে আটকানোর জন্য এগিয়ে যায় এবং সুধাই পা পিছলে মাটিতে পড়ে যায়। তখন তেজ বলে, এই তো গরিব বলে ইনোসেন্ট করানোর চেষ্টা করেছিলেন না আপনি? মিথ্যে বলে লোক ঠকিয়ে নিজেকে যতবার আপনি ইনোসেন্ট প্রমাণ করার চেষ্টা করবেন ততবারই আপনি এইভাবেই পা পিছলে পড়বেন। তারপর তেজ সুধার দিকে হাত বাড়িয়ে দেয় আর বলে, এবার উঠে আসুন। তখন সুধা বলে, গরিব মেয়েরা পড়ে গেলে আবার নিজেদেরকে তুলে ধরে রাখার ক্ষমতা তারা জানে, তার জন্য কারোর দয়ার প্রয়োজন হয় না, কষ্ট করে নিজেদেরকে আবার দাঁড় করিয়ে রাখার দম তাদের থাকে। অন্যদিকে তেজের ঠাকুমা বলেন, দিরাগমনে গিয়ে যদি আমার দাদু ভাইয়ের সত্যি কোনো বিপদ হয়ে থাকে আর সেই খবর কেন আমাদেরকে জানানো হলো না, সেই সব প্রশ্নের উত্তর সুধাকে আজকে দিতেই হবে। এই বলে তেজের ঠাকুমা বাড়ি থেকে বেরিয়ে পড়েন আর তেজের মা তেজের বাবাকে গিয়ে বলেন, আমাকে একটিবারের জন্য আমার ছেলেটার কাছে নিয়ে যাবেন? তখন তেজের বাবা বলে, কোনো দরকার নেই, বাড়ির মেয়েদের কারোর যাওয়ার দরকার নেই, তোমরা যদি চলে যাও তাহলে ঘর সংসার সামলাবে কে? মা যাচ্ছে, আমরা ছেলেরা যাচ্ছি, বাড়ির মেয়েদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যদিকে সুধার মা সুধাকে বলে, কি রে সুধা, জামাই এত সকালবেলা বাগানে গেছিল নাকি? যদি পড়ে টড়ে যেত, আবার যদি ব্যথাটা বাড়তো তাহলে কি হতো বলতো? তুই একটু তো জামাইয়ের খেয়াল রাখবি। তারপর সুধার মা জেঠি আর ঠাকুমা বাড়ির ছোটদেরকে বকাবকি করতে থাকে জামাইকে বাগানে নিয়ে যাওয়ার জন্য। তখন তেজ বলে, ওদের সত্যি কোনো দোষ নেই, আমি স্বেচ্ছায় ওদের সাথে গেছিলাম, কিন্তু হ্যাঁ পা স্লিপ করে পড়তাম না যদি না। তখন সুধা বলে, আমি আপনাকে বাঁচালাম আর আপনি আমার নামে দোষ দিচ্ছেন? তখন তেজ বলে, না আমি আপনাকে না, আমার নিজের ভাগ্যকে দোষ দিচ্ছি। সকাল সকাল যদি এরকম একটা মুখ দেখতে হয় তাহলে তো বিপদ হবেই। তারপর সুধা তেজ বসু মল্লিককে বলেন, একটা সর্বনাশ হয়ে গেছে। তখন তেজ বলে, আবার কি সর্বনাশ হলো? তখন সুধা বলে, আপনি নিজেই দেখে নিন, আমি খবরের কাগজটা নিয়ে আসছি। তখন তেজের ঠাকুমা সেখানে এসে বলে, কি হয়েছে সেটা এখন সারা শহর জেনে গেছে দাদু ভাই। এই শুনে তেজ চমকে ওঠে আর দেখে সেখানে ঠাম্মি আর বাকি সকলে এসেছে আর বলে, ঠাম্মি তোমরা সকাল সকাল এখানে? তখন তেজের ঠাম্মি বলে, আসতে বাধ্য হয়েছি দাদু ভাই, কারণ তোমরা তো আমার মুখের ওপরে মিথ্যে কথা বলছিলে। আমার নাতির বিপদের খবর আমাকে খবরের কাগজ দেখে জানতে হলো? আর কার এত বড় সাহস যে আমার নাতির গায়ে হাত তোলে? তখন তরিতা বলে, এই কি দাদা ভাই, তোমার সারা গায়ে এত কাদা কেন? এই বাড়ির লোক কি তোমাকে হাটে বাজারেও পাঠিয়েছিল নাকি? তখন সুধার মা বলে, না না, জামাইকে দিয়ে বাজার করাবো নাকি? তখন সুধার জেঠি বলে, না না, আসলে সুধার ভাই বোনেরা জামাইকে নিয়ে একটু মজা করছিল, বাগানে গিয়ে আম পাড়ছিল। তখন তেজের ঠাম্মি বলে, এটা মজার নমুনা? ছেলেটার সারা গায়ে চোট আর তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে নাকি? আমার দাদু ভাইকে দিরাগমনে পাঠানোটাই ভুল হয়েছিল, আজ পর্যন্ত আমার নাতির গায়ে এক ফোঁটা আঁচড়ও লাগতে আমি দিইনি, আর আজকে কি অবস্থা হয়েছে, প্রাণটা আস্ত আছে, এটাই আমার গজাননের কৃপা। তারপর তেজের ঠাকুমা সুধাকে বলে, তোমার ওপরে ভরসা করে আমার দাদু ভাইকে এখানে পাঠিয়েছিলাম, আর তোমাকে তো ফোনে বারবার জিজ্ঞাসা করেছিলাম কোনো বিপদ হয়েছে কি না, তুমি তো কিছু বললে না, আবার আমার দাদু ভাইকে দিয়ে মিথ্যে কথা বলালে। তারপর তেজের ঠাকুমার আনা ডাক্তারকে বলে, আপনি আমার দাদু ভাইয়ের ভালো করে চিকিৎসা করুন, দরকার হলে ওকে হসপিটালে ভর্তি করুন, আমার আর কারোর ওপরে ভরসা নেই। আর নাথ বৌমা, তুমি আমার আজকে ভরসা বিশ্বাস সব ভেঙে দিলে। তখন তেজের বাবা বলে, বড় বৌমা না হয় ছেলে মানুষ, কিন্তু আপনারা তো আমাদেরকে জানাতে পারতেন। তখন সুধার জেঠি বলে, কি আপনারা জানেন না? আপনারা যে জানেন না সেটা আমি জানবো কি করে? কিরে সুধা, তুই ওনাদেরকে কিচ্ছু বলিসনি? তখন সুধার বোন দোয়েল বলে, সত্যি লোকানোটা তো ওর স্বভাব হয়ে দাঁড়িয়েছে। তখন তেজের ঠাকুমা বলে, আমার দাদু ভাইয়ের যদি কিছু হয়ে যায় সুধা, আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। তখন সুধা বলে, ওনার কিচ্ছু হবে না, কালকে ডাক্তার দেখে গেছেন, ওষুধও দিয়েছেন, আর আমি চুন হলুদের প্রলেপও লাগিয়ে দিয়েছি। তখন তরিতা বলে, কি বললে দিদি ভাই? দেখেছো ঠাম্মি, তোমার আদরের নাতির নাকি চুন হলুদে প্রলেপ দিয়ে চিকিৎসা করা হয়েছে, আর তোমাদের বাড়ির যা সামর্থ্য এর থেকে বেশি আর কি করবে? নিশ্চয়ই পাড়ার হাতুড়ে ডাক্তারকে ডেকে আনা হয়েছিল। তুমি কাকে বিয়ে করেছো সে কি ভুলে গেলে দিদি ভাই? বসু মল্লিক পরিবারে বড় ছেলে তেজ বসু মল্লিককে তুমি বিয়ে করেছো। তখন তেজে ছোটকা বলে, এইসব দোষারোপ সব থামিয়ে আসল ঘটনা কি করে হলো সেটা জানার চেষ্টা করো, হতেও তো পারে আমাদের কোনো শত্রু এই ঘটনাটা ঘটিয়েছে। তখন দোয়েল বলে, কোনো শত্রু না, এই সব তো হয়েছে সুধাদির জন্য।
তখন তেজের ঠাম্মি বলে, কি বললে তুমি? এই সব কিছু হয়েছে সুধার জন্য? তখন তেজ বলে, হ্যাঁ ঠাম্মি, এই সব কিছু হয়েছে সুধার জন্য। অন্যদিকে ফোনটে আর কাতলা গুন্ডা তেজে কাকাকে ফোন করে আর বলে, বস আমাদেরকে বাঁচাও, পুলিশ আমাদেরকে খুঁজছে। তখন তেজের কাকা বলে, প্রত্যেক দিন তোরা বাওয়াল করবি আর পুলিশ তোদের খুঁজবে, আর বিপদে পড়লে তোরা ভগবানের নাম জপ না করে আমার নাম জপ করিস, আগে বল কি হয়েছে। তখন ফোনটে বলে, আমরা একজনকে পিটিয়েছি, ওই তেজ বসু মল্লিককে। তখন তেজের কাকা অবাক হয়ে যায় আর বলে, কি বললি, তুই আমার ভাইপোকে মেরেছিস? এই শুনে ফোনটি আর কাতলা গুন্ডা চমকে ওঠে। আর এদিকে তেজের ঠাম্মি বলে, কি বললে দাদু ভাই, সব কিছু হয়েছে নাত বৌমার জন্য? কি করেছে ও? তখন তেজ বলে, হামলাটা ওর জন্য হয়নি, কিন্তু আমি যে সশরীরে আজকে তোমার সামনে দাঁড়িয়ে আছি, কথা বলতে পারছি, এ সব কিছু হয়েছে সুধার জন্য। উনি নিজের প্রাণের পরোয়া না করে গুন্ডাদের সাথে লড়াই করেছে আমাকে বাঁচানোর জন্য। তারপর তেজ পুরো ঘটনাটা ঠাম্মি আর বাকি সকলকে জানায়। তখন তেজের ছোটকা বলে, বাহ, আমাদের বৌমা তো একদম চ্যাম্পিয়ন। তখন তেজের বাবা বলে, এ কি বলছিস তুই? আমাদের বাড়ির বউ সে কিনা গুন্ডাদের সাথে লড়াই করেছে? আমাদের বাড়ির নিয়ম হলো তো বাড়ির বউ বিনা অনুমতিতে ঘর থেকে বেরোবে না। তখন তেজের ছোটকা বলে, নিয়মের থেকে জীবনের দাম অনেক বড় দাদা। আজকে যদি আমাদের বৌমা নিয়মের মধ্যে আটকে থাকতো তাহলে কি আমরা তেজকে এইভাবে ফিরে পেতাম? তখন তেজের ঠাম্মি বলে, বসু মল্লিক পরিবারের নিয়ম, বসু মল্লিক পরিবারের অহংকার। তখন তেজের ছোটকা বলে, আজকে যদি তেজের কিছু হয়ে যেত তুমি কি হাসি মুখে সবকিছু মেনে নিতে পারতে মা? তখনই ঠাম্মি রানায় ডাক্তার বলে, আপনাদের বৌমা আপনাদের ছেলেকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে তা কিন্তু না, চুন হলুদে লেপ লাগিয়ে আপনার নাতের ক্ষতগুলোকেও এক রাতের মধ্যে অনেক ভালো করে তুলেছে। তখন তেজের ঠাম্মি বলে, পুরোপুরি সুস্থ হতে কতদিন সময় লাগবে? তখন ডাক্তার বলে একটু রেস্ট নিলেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, আর ওষুধের থেকেও আপনাদের বৌমার সেবা শুশ্রূষা অনেক ভালো করে তুলেছে। আর তেজ বাবা, তুমি অনেক ভাগ্য করে এরকম একটা বউ পেয়েছো, বউকে খুব আগলে যত্নে রেখো। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। আর সুধার ঠাম্মি তেজের ঠাম্মিকে বলে, আপনারা তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন, একটু বসুন না। তখন তেজের ঠাম্মি বলে, আমরা আজকে এখানে বসতে আসিনি, এই ঘটনাটা শোনা মাত্রই আমরা এখানে ছুটে এসেছি। আর নাত বৌমা, তুমি আমাদের কাছ থেকে এই ঘটনাটা আড়াল করে অনেক বড় ভুল করেছো। জীবনের বাজি রেখে দাদুভাইকে বাঁচিয়ে আর সারা রাত ধরে সেবা করে শুধুমাত্র ও স্ত্রী হবার কর্তব্যই পালন করেছে, কিন্তু আমাদের কাছ থেকে সবকিছু আড়াল করে ও বাড়ির বউয়ের কর্তব্য পালন করেনি, তাই এর শাস্তি ওকে পেতেই হবে। তখন তেজ বলে, ঠাম্মি, যা শাস্তি দেওয়ার আমাকে দাও, উনি সব কিছু বলতে চেয়েছিল, আমি ওনাকে বলতে দিইনি। তখন ঠাম্মি বলে, তোমাকে আর কিছু বলতে হবে না, তুমি এই মুহূর্তে আমাদের সাথে বাড়ি ফিরবে। তখন সুধার মা বলে, এখনো তো ওদের অষ্টমঙ্গলার পুজো করা হয়নি, ওদের গাঁটছড়াও খোলা হয়নি, আর এই সময় যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তো অমঙ্গল হবে। তখন তেজে ছোটকা বলে, মা, ওরা যেই কাজের জন্য এখানে এসেছিল সেই কাজই তো হয়নি, আর সুধা থাকতে বিপদ কি? তখন তেজের ঠাম্মি বলে, আমি তো আর চিন্তামুক্ত হতে পারছি না, এর থেকেও যদি আরো বড় কোনো বিপদ হয়। তখন সুধা বলে, না ঠাম্মি, আমি থাকতে ওনার কোনো বিপদ হতে পারে না। তখন সুধার মা বলে, নিয়মটুকু হয়ে গেলে ওরা কালকেরই বাড়ি ফিরে যাবে। তখন তেজের ঠাম্মি বলে, না, আজকেরই ওরা বাড়ি ফিরবে, আর আজকেরই যারা আমার দাদু ভাইয়ের এই অবস্থা করেছে তাদেরকে আমি খুঁজে বার করব। আমি বড় অফিসারকে তাড়া লাগিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কারা এই কাজটা করেছে আর কেন আমার নাতির ওপরে হামলা হয়েছে সেই কথাটা তো আমি খুঁজে বার করবই। তখন দোয়েল মনে মনে ভাবে, বেশ হবে, সবাই এবার সবটা জানবে। তখন তেজ মনে মনে বলে, ঠাম্মি যদি বড় অফিসারকে তাড়া লাগিয়ে সবটা খোঁজার চেষ্টা করে তাহলে তো কাতলারা ধরা পড়ে যাবে, আর সুধা সবার সামনে অপমানিত হবে। ঠাম্মির চোখে সুধা খারাপ হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না।